হ্যালো স্টুডেন্টস, আমি সাগর পাল আর তোমরা দেখছো ফিজিক্স রিডার। আমরা যে সিরিজটা শুরু করেছি এইচএস এক্সামের জন্য সেটা হলো চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স। আমরা অলরেডি তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব চ্যাপ্টারের উপর কিছু অঙ্ক তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করেছি। পার্ট 1 আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা পার্ট 2 ক্লাস নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসেও আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে ডিসকাস করব। সঙ্গে থাকো, অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসো এবং অবশ্যই খুব ভালো করে প্রবলেমটা পড়ো, নিজে ভাবো, তারপর সলিউশন দেখো, তাহলে শিখতে পারবে। আমি বোর্ডে অঙ্কটা লিখে দিয়েছি, দেখো। আজকে আমরা 6 নম্বর প্রবলেম থেকে শুরু করব। আগের দিন আমরা 5টা প্রবলেম করেছি। কি লেখা আছে এই প্রবলেমে? একটি সমবাহু ত্রিভুজের ভূমির দু প্রান্তে, খুব ভালো করে বুঝবে, একটি সমবাহু ত্রিভুজের ভূমির দু প্রান্তে +1 মাইক্রোকুলম এবং -1 মাইক্রোকুলম মান বিশিষ্ট দুটি আধান রাখা হলো। ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 0.7 মিটার হলে ত্রিভুজের শীর্ষবিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। তাহলে তোমরা বুঝতেই পারছো, প্রথম কাজ আমরা প্রবলেমটা পড়ব। দ্বিতীয় কাজ, আমাদের এই প্রবলেমে যে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব। তারপরে এই প্রবলেম সংক্রান্ত আমরা ছবি অঙ্কন করব, তাহলে আমাদের খুব সুবিধা হবে। তো যাই হোক, সমবাহু ত্রিভুজ আমি অঙ্কন করলাম। ধরে নাও এ বি সি হলো সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা বাহুর মান বলে দিয়েছে এবং আধান বলে দিয়েছে। আধান Q1 = কত বলেছে? +1 মাইক্রোকুলম। আধান Q2 = বলে দিয়েছে -1 মাইক্রোকুলম। কুলমকে অবশ্যই আমরা মাইক্রোকুলমকে কুলম্বে পরিণত করব। তার জন্য আমাদের 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে। আমরা খুব ভালো করে জানি 1 মাইক্রোকুলম = 10⁻⁻6 কুলম। তাই আমরা লিখে নেব -10⁻⁻6 কুলম। আচ্ছা, দুটো আধানে মান দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্য A = 0.7 মিটার। এবার বলেছে তড়িৎ প্রাবল্য বের করতে হবে, অর্থাৎ E বের করতে হবে শীর্ষবিন্দুতে। যদি বি বিন্দুতে আধান 1 মাইক্রোকুলম হয়, সি বিন্দুতে আধান -1 মাইক্রোকুলম হয়, তাহলে বুঝতেই পারছো একটা শীর্ষবিন্দুই বাকি থাকলো, সেটা হচ্ছে এ শীর্ষবিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে হবে। তো তড়িৎ প্রাবল্য বের করার টেকনিক কি সেটা আমরা দেখব। দুটো আধানের জন্য তড়িৎ প্রাবল্য বের করতে হবে ই বিন্দুতে। তাহলে ই আমরা বের করবো, এটা আমাদের উদ্দেশ্য। কাজ কি? আমি এই আধানটার নাম দিয়েছিলাম Q1, তাই না? এই আধানটার নাম দিয়েছি আমরা Q2। তো Q1 আধানের জন্য প্রথমে আমরা এই বিন্দুতে প্রাবল্য বের করব, তার কিছু একটা নাম দেব E1। Q2 আধানের জন্য এই বিন্দুতে প্রাবল্য বের করব, তার একটা নাম দেব E2। এই E1 এবং E2 এরা কিন্তু ভেক্টর রাশি, তোমরা ভালো করে জানো তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি। তাই একটা বিন্দুতে দুটো তড়িৎ প্রাবল্য পেলাম। এই দুটো তড়িৎ প্রাবল্যকে আমরা ভেক্টর যোগ করব, বাস। তাহলে আমরা লব্ধি প্রাবল্য পেয়ে যাব এই বিন্দুতে। তাহলে টেকনিক কি? 3টে 4টে 5টা অনেকগুলো আধান দিতে পারে। প্রত্যেকটা আধানের জন্য তোমরা প্রথমে তড়িৎ প্রাবল্য বের করবে এবং সেই তড়িৎ প্রাবল্যগুলোকে ভেক্টর যোগ করবে, বাস। এটাই টেকনিক। তাই আমরা স্টেপ 1-এ কী করব? আমি এইগুলোকে একটা বক্সের মধ্যে রেখে দিলাম। স্টেপ 1-এ আমরা Q1 আধানের জন্য Q1 এর জন্য প্রাবল্য বের করব। জন্য তড়িৎ প্রাবল্য কোথায় বুঝতেই পারছো, অত ভাষা আমি লিখছি না। তড়িৎ প্রাবল্য অর্থাৎ এ বিন্দুতে প্রাবল্য, নাম দিলাম আমরা E1। তো E1 কত হবে? এসআই পদ্ধতিতে 1/4πε0
আধানের মান মানে Q1, আমি আগে ফর্মুলাটা লিখছি, Q1 বাই দূরত্ব। বুঝতেই পারছো যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু এ হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, অর্থাৎ বি থেকে এর দূরত্ব, বি বিন্দুতে রয়েছে +1 মাইক্রোকুলম আধান এবং বি থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে এ, তাই এর স্কোয়ার। ঠিক আছে, আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। আবার দেখো ভ্যালু তোমরা বসাতে পারবে, আমরা পরে বসাবো। স্টেপ 2 এ কি করব, তাহলে একটা আধানের জন্য এই বিন্দুতে আমরা কিন্তু প্রাবল্য বের করে ফেলেছি। এবার Q2 আধানের জন্য প্রাবল্য বের করব। Q2 জন্য তড়িৎ প্রাবল্য বের করব, সেটা তার নাম দিলাম আমরা E2 ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q2। আচ্ছা, দূরত্ব কিন্তু সেম হবে, সি থেকে এ বিন্দুর দূরত্ব এই হবে, তাহলে এর স্কোয়ার। আচ্ছা, এবার দেখো যেহেতু ভেক্টর রাশি তাই কিন্তু আমাদের ডিরেকশনটা উল্লেখ করতেই হবে। ডিরেকশন কোন দিকে? দেখো প্লাস আধানের জন্য সবসময় তড়িৎ প্রাবল্য সবসময় বাইরের দিকে হয়, দূরের দিকে হয়, দূরে যাবে, অর্থাৎ এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য সর্বদা দূরে হবে। ঠিক আছে, আমি অ্যারো দিয়ে বোঝাচ্ছি, এর নাম হচ্ছে E1। তাহলে দেখো কি করলাম, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। বি বিন্দুতে প্লাস আধান আছে, এ বিন্দুতে আমরা কি করব, এই বিন্দুতে আমরা প্রাবল্য বের করব। সেই প্রাবল্যের দিক হয়ে যাবে কোন দিকে? দূরের দিকে, বাইরের দিকে। ঠিক আছে, আচ্ছা এবার সি বিন্দুর জন্য প্রাবল্য এতে কোন দিকে হবে? সবসময় নেগেটিভ আধানের দিকে হবে। তো নেগেটিভ আধান অর্থাৎ সি এর দিকে হবে, এ থেকে সি এর দিকে, এ থেকে সি এর দিকে। আচ্ছা, এর নাম হচ্ছে E2, আমি E2 লিখে দিলাম ছবিতে। তা বুঝতেই পারছো, তাহলে আমি যদি দিকটা উল্লেখ করি তাহলে এর দিক E1 এর দিক হচ্ছে বি এর দিকে, বি থেকে এ এর দিকে, এবং এর দিক হয়ে যাচ্ছে এ থেকে সি এর দিকে। আমি ভেক্টর দিয়ে বোঝাচ্ছি, এ থেকে সি এর দিকে, মানে এভাবে লিখতে পারো অভিমুখী, বি এ অভিমুখী, এসি অভিমুখী। ঠিক আছে, আচ্ছা এসি অভিমুখী, তোমরা লিখে নাও কথাটা। এবার প্রত্যেকটা কোণের মান কিন্তু 60 ডিগ্রি হবে, কারণ এটা সমবাহু ত্রিভুজ। তাহলে যদি আমরা খুব ভালো করে খেয়াল করি, এই E1 এবং E2 এর মধ্যবর্তী কোণটা কিন্তু 120 ডিগ্রি হবে, তাই না? তাহলে এই যে কোণটা দেখতে পাচ্ছ E1 আর E2 এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে অন্তস্থ বহিস্থ কোণ, তাই না? অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটা হয়ে যাবে 60 + 60, দ্যাট ইজ 120। অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হবে 120 ডিগ্রি। অনেক রকমভাবেই তোমরা বের করতে পারো। তাহলে আমরা দেখতেই পাচ্ছি E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তো আমি এইখানে লিখে দিলাম 120 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমাদের এই E1 আর E2 কে ভেক্টর যোগ করতে হবে, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তো ভেক্টর যোগ কি করে করব? তাহলে আমাদের স্টেপ 3 তে কি করতে হবে তোমরা বুঝতে পেরেছো। আমাদের লব্ধি প্রাবল্য বের করতে হবে। কোন বিন্দুতে? এই বিন্দুতে। তাহলে লেখো লব্ধি প্রাবল্য অর্থাৎ তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, লব্ধি তড়িৎ প্রাবল্য E ইকুয়াল টু কি হবে? প্রাবল্যের ফর্মুলা কি? E1 তার স্কোয়ার প্লাস E2 তার স্কোয়ার প্লাস 2E1 E2 cos থিটা। এখানে cos 180 ডিগ্রি হবে। E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ দেখে নাও। E1 একটা ভেক্টর, E2 আরেকটা ভেক্টর, এদের যোগফল যখন বের করব, যোগফলের ফর্মুলা তোমরা জানো, ক্লাস 11-এ ভেক্টর অধ্যায় রয়েছে। ঠিক আছে, তাহলে 2E1 E2 cos থিটা হবে। থিটা হচ্ছে কত? 120 ডিগ্রি। বাস, তাহলে কিন্তু আমরা লব্ধি পেয়ে যাবো। এবং লব্ধি কোন দিকে হবে? এই মাঝামাঝি হবে, যেহেতু E1 আর E2 সমান তাই লব্ধি E কিন্তু মাঝামাঝি হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার E1 এর মান তোমরা বের করতে পারো, তোমরা এইখানেই বের করতে পারো। E1 এর মান কি করে বের করবে দেখো, 1/4 পাই এপসাইলন নটের মান কত? 9 ×
10⁻9 বসিয়ে দাও। আচ্ছা Q1 এর মান তো আমরা লিখেছি 10⁻6, 10⁻6 ডিভাইডেড বাই এ কত, এ হচ্ছে 0.7, তার স্কোয়ার হবে 0.7 তার স্কোয়ার। আচ্ছা ইকুয়াল টু এবার জাস্ট ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেটারে প্রেস করো ঠিকঠাকভাবে এবং ক্যালকুলেট করো, করে দেখবে এর ভ্যালু আসবে মোটামুটি 18,367, 18,367.35। কী বললাম? 18,367.35। এবার এটা বেরোলো কি তড়িৎ প্রাবল্য, তাহলে তড়িৎ প্রাবল্যের একক কি নিউটন পার কুলম, এসআই পদ্ধতিতে নিউটন পার কুলম। তো জাস্ট তোমরা এটা চেক করবে। আচ্ছা এটা E1 এর ভ্যালু যা হবে E2 এর ভ্যালু কিন্তু সেম হবে, কারণ আধানের মান কিন্তু একই আছে, একটা প্লাস একটা মাইনাস, কিন্তু মান তো একই। আচ্ছা দূরত্ব সেম, বি থেকে এর দূরত্ব যা হবে সি থেকে এর দূরত্ব সেম হবে, তার মানে দূরত্ব সেম আছে। যদি E1 এর ভ্যালু এটা হয় তাহলে E2 এর ভ্যালু কিন্তু সেম হবে 18,367.35। আমি জাস্ট লিখে দিলাম নিউটন পার কুলম। ক্লিয়ার? আচ্ছা E1 E2 এর ভ্যালু পেয়ে গেছি। এবার তোমরা এই যে ফর্মুলা, সেই ফর্মুলায় এই ভ্যালু বসিয়ে দাও, বসিয়ে আবার ক্যালকুলেশন করো। তার মানে প্রত্যেকটা মান কিন্তু বসাতে হবে এবং একটু বড় ক্যালকুলেশন, অনেক রকমভাবেই অঙ্কটা করা যেতে পারতো। ঠিক আছে, তাহলে E1 এর স্কোয়ার বসাও 18,367.35। আচ্ছা এই কাজগুলো তুমি তো করবে না, ক্যালকুলেটর করবে, কিন্তু তোমাকে গাইড করতে হবে ক্যালকুলেটরকে। ঠিক আছে, তারপরে যেহেতু দুটো জিনিস একই জিনিস, E1 আর E2 ভ্যালু সমান, তাই এই পার্টটাকে 2 দিয়ে গুণ করলে হতো, তবু আমি উল্লেখ করছি কারণ পরে অনেকে প্রশ্ন করবে যে কি করে হলো স্যার এটা। প্লাস 2 ইন্টু E1। আচ্ছা E1 আর E2 ভ্যালু সেম, এই ভ্যালুটাই দুবার লিখতে হবে, তাই আমি এখানে স্কোয়ার করে দিচ্ছি। ঠিক আছে, 18,367.35 স্কোয়ার কেন করলাম বোঝা গেল। আমাকে কি করতে হতো, E1 এর ভ্যালু এটাই বসাতে হতো, E2 এর ভ্যালু এটাই বসাতে হতো, তো একই জিনিস দুবার বসালাম, গুণ করলাম, তাই স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, তারপরে cos 60 নয় cos 120, বাস এই ভ্যালুটা ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে। খুব সুন্দর করে ক্যালকুলেশন করতে হবে এবং ক্যালকুলেশন করে দেখে বলো এর ভ্যালু কত। এর ভ্যালু কি 18,367.35 হচ্ছে কি না আমাকে বলবে। ভ্যালুটাও কিন্তু সেম আসছে 18,367.35। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন করে আমাকে কমেন্টে জানাও যে 6 নম্বর অঙ্কের উত্তর মিলে গেছে। না মিললে প্রসেস এটাই, আরও একটা প্রসেস আছে, আমি সেটা জাস্ট বলে দেব, আমি ক্যালকুলেশন করব না, জাস্ট বলবো। ঠিক আছে, এটা একটা প্রসেস, জেনারেল প্রসেস। সেকেন্ড প্রসেস কি হতে পারে দেখো, মেথড 2 কি হতে পারে। আমরা E1 E2 বের করলাম, বের করার পরে আমরা উপাংশ বের করব। ভালো করে শোনো, এটা হয়ে গেলে বাস এটা রেখে দাও মাথার এক জায়গাতে। সেকেন্ড মেথডটা শোনো ভালো করে। তো আমরা এই উলম্ব লাইন টানবো, যেটাকে আমরা ওয়াই অক্ষ বলতে পারি। আমরা কি করব, E1 এর দুটো উপাংশ বের করব, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা এক্স অক্ষ বরাবর। ঠিক একই রকম E2 দুটো উপাংশ বের করব, একটা নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, একটা এক্স অক্ষ বরাবর। এই ওয়াই অক্ষের উপাংশ দুটো পরস্পরকে ক্যান্সেল করে দেবে, বাদ। তাহলে যেটা এক্স অক্ষ বরাবর দুটো উপাংশ পাবো E1 আর E2, সেই দুটোকে যোগ করলেই কিন্তু কাজ হয়ে যাবে। এটা কিন্তু একটা প্রসেস হতে পারে। ঠিক আছে, তো এই প্রসেস তোমরা বাড়িতে ট্রাই করো, ট্রাই করে একবার চেক আউট করে নাও যে উত্তরটা মিলছে কিনা। আর যদি মনে হয় না এটা বুঝে গেছো আর তুমি চাপ নিতে চাইছো না, তাহলে করার দরকার নেই। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রবলেমের দিকে এগোবো। সেকেন্ড প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট এবং খুব কনসেপচুয়াল, খুব ভালো করে মন দিয়ে অঙ্কটা পড়ার চেষ্টা করো। দেখো কি বলেছে, আর ব্যাসার্ধের একটি তামার তারের রিংয়ে কিউ আধান দেওয়া হলো। কি বলেছে, আর ব্যাসার্ধের একটি তামার তারের রিং আছে, সেই রিংয়ের উপর কিউ আধান দেওয়া হলো। যখনই আমি কিউ আধান দেব, সেই কিউ আধান
রিংয়ের উপর সুন্দর করে ছড়িয়ে পড়বে, বণ্টিত হবে। তারপর কি বলেছে, এই আধানের জন্য রিংয়ের কেন্দ্রে এবং রিংয়ের অক্ষের উপর আর দূরত্বে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। ঠিক আছে, খুব বেশি ইনফরমেশন এখানে দেওয়া নেই, কিন্তু যা দেওয়া আছে তার বেসিসেই আমরা প্রবলেম করব। খুব ভালো করে প্রবলেমটা তোমরা একবার ভাবো, ট্রাই করো। তো আমি তোমাদের সামনে একটা চিত্র এঁকে দেখানোর চেষ্টা করছি। ধরে নাও এটাই হচ্ছে রিং, যার ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাসার্ধের রিং। তো প্রথম যে কেসটা বলেছে রিংয়ের কেন্দ্রে কিন্তু রিংয়ের কেন্দ্র যদি ও হয়, সে এই ও বিন্দুতে প্রাবল্য বের করতে হবে, অর্থাৎ তড়িৎ প্রাবল্য বের করতে হবে। ঠিক আছে, এবং রিংয়ের উপর আধান দেওয়া আছে, ধরে নাও প্লাস কিউ আধান দেওয়া আছে। এই আধান রিংয়ের উপর সুন্দরভাবে সুষমভাবে বণ্টিত হবে। ঠিক আছে, কারণ রিংয়ের বক্রতা সব জায়গায় সমান, তাই আধান বন্টনের পরিমাণটা কিন্তু সব জায়গায় একই হবে। এই হচ্ছে রিংয়ের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য বের করতে হবে। তো ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তোমরা জানো বা বলে দিয়েছে, আর ব্যাসার্ধ। তো টেকনিক কি? তাহলে আমরা আজকের যে প্রবলেমটা, এখনকার যে প্রবলেমটা, তার কেস 1 নিয়ে আলোচনা করব, অর্থাৎ কেন্দ্রে প্রাবল্য কত হয় সেটা বের করব। আচ্ছা, টেকনিক কি অ্যাপ্লাই করব? টেকনিক হচ্ছে কিছুই না, যখন তোমরা কোথাও দেখতে পাবে যে আধানের বন্টন আছে, বিস্তৃত আধান বন্টন রয়েছে, এটা একটা বিস্তৃত আধান বন্টন, বিন্দু আধান নয় কিন্তু বিস্তৃত আধান বন্টন, তাহলে এর উপর খুব সাবধানে এবং যত্ন সহকারে ছোট্ট অংশ কেটে নেবে। এই ছোট্ট অংশের দৈর্ঘ্য ধরে নাও ডিএল। ছোট্ট অংশের দৈর্ঘ্য কত? ডিএল। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, পরিধির উপর ছোট্ট অংশ ডিএল কেটে নিলাম। তো পরিধি তোমরা বুঝতেই পারছো, এটার পরিধি হয়ে যাবে, রিংয়ের পরিধি 2πr, এবং 2πr এই পরিধি, পুরো পরিধি জুড়ে কত আধান রয়েছে? কিউ আধান রয়েছে। তাহলে বলতো রিংয়ের একক দৈর্ঘ্যে আধান কত? কিছু ইনফরমেশন আমরা বের করছি। তাহলে রিংয়ের একক দৈর্ঘ্যে আধান, একক দৈর্ঘ্যে আধান, এটা বের করে নাও। একক দৈর্ঘ্যে আধান হয়ে যাবে মোট আধান বাই দৈর্ঘ্য 2πr। তাহলে একক দৈর্ঘ্যে কিন্তু আধান পেয়ে গেছি। তাহলে রিংয়ের পরিধির উপর একক দৈর্ঘ্যে আধান Q/2πr। ঠিক আছে, তো এই এক কাজ করো, এই যে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য দেখতে পাচ্ছ, আমরা ধরে নিতেই পারি এই ক্ষুদ্র দৈর্ঘ্যে আধান রয়েছে DQ। ক্ষুদ্র দৈর্ঘ্যে আধান কত আছে? DQ। খুব ভালো করে মন দিয়ে বুঝবে। তো এই আধানের জন্য, তো ক্ষুদ্র যেহেতু আধান, তাই আমি এই ডিকিউকে বিন্দু আধান ভাবতে পারি। পয়েন্ট টু বি নোটেড, কি বললাম ভালো করে বোঝো। আমি এই ডিকিউকে বিন্দু আধান ভাবতে পারি, যেহেতু ক্ষুদ্র দৈর্ঘ্যে রয়েছে, তাই আমি ধরে নেব এটা বিন্দু আধান। তো এই বিন্দু আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য তাহলে কোন দিকে কাজ করবে? সেটা কাজ করবে কিন্তু বাইরে। ও বিন্দুতে প্রাবল্য সবসময় কোন দিকে? এটা তো ধনাত্মক আধান, ধনাত্মক আধান থেকে বাইরের দিকে হয়, একটু আগে বোঝালাম। তাই আধান থেকে বাইরের দিকে এটা প্রাবল্য এই আধানের জন্য। ঠিক আছে, তাহলে প্রাবল্য ই এর অভিমুখ এটা, বা ডি ই এর অভিমুখ। ঠিক একই রকমভাবে, একই রকম যুক্তিতে আমরা যদি উল্টো দিকে, যেখানে আমরা ডিএল অংশ কেটেছি, ঠিক তার বিপরীত দিকে যদি আমরা ডিএল অংশ কাটি, ডিএল সেগমেন্ট কাটলাম, এখানেও তাহলে আধান থাকবে ডিকিউ। এটাকেও আমরা বিন্দু আধান ভাবতে পারবো। তাহলে এর জন্য এখানে যে আধান রয়েছে ডিকিউ, এই আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য কোন দিকে হবে? সবসময় বাইরের দিকে, অর্থাৎ এই ডিকিউ আধান থেকে ওপরের দিকে। তার মানে আমরা কিন্তু ও বিন্দুতে প্রাবল্য পাচ্ছি বিপরীত দুটি বিন্দুর জন্য বিপরীতমুখী। কি বললাম ভালো করে বোঝো। তাহলে এই সেগমেন্ট ডিএল সেগমেন্ট, আর ঠিক উল্টো দিকে থাকা ডিএল সেগমেন্টের জন্য আমরা ওতে প্রাবল্য পেলাম। এই প্রাবল্যের অভিমুখ পরস্পর বিপরীতমুখী, মান তো সমান হবে, কারণ দুটো আধানই কত আছে? ডিকিউ আছে। আর আধান যেহেতু পরিধির উপর আছে, তাই কেন্দ্রের দূরত্ব দুটো ক্ষেত্রে কি হবে? আর এর সমান হবে।
দূরত্ব সেম, আধান সেম, তাহলে প্রাবল্যও সেম হবে। এবং এই দুটো প্রাবল্য পরস্পর কি হবে, একই বিন্দুতে ক্রিয়াশীল কিন্তু বিপরীতমুখী, সমান এবং বিপরীতমুখী। তাহলে এরা পরস্পরকে কি করবে, ক্যান্সেল করবে, তাই না? এরা পরস্পরকে ক্যান্সেল করবে। আলটিমেটলি আমরা তাহলে এই দুটোর জন্য কি পাবো, প্রাবল্য পাবো 0। ঠিক একই রকমভাবে তুমি যতগুলো অংশ এখানে কাট করবে ঠিক তার বিপরীত দিকে একটা অংশ পাবে, এবং ওই বিপরীতমুখী দুটো অংশের জন্য কিন্তু প্রাবল্য ও বিন্দুতে 0 হয়ে যাবে। এরকম করে দেখা যাবে যদি পুরোটার ওপর আমরা এই কাজটা করি তাহলে দেখা যাবে ও বিন্দুতে প্রাবল্য কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পেলাম কেস 1-এ যে কেন্দ্রে প্রাবল্য কত হবে, তড়িৎ প্রাবল্য E=0। যুক্তি কি, যুক্তি আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম, ব্যাখ্যা করলাম। তোমরা সুন্দর করে যদি বুঝতে না পারো আরেকবার ভিডিওটা রিপিট করে নাও, দেখে নাও, ঠিক আছে? তো চলো এবার আমরা কেস 2 নিয়ে আলোচনা করব। কেস 2 বা এই প্রবলেমের পার্ট 2 নিয়ে। তো আমি আপাতত এটাকে মুছে দিলাম। দেখো অক্ষ, তাই না? তাহলে ও থেকে একটা অক্ষ অঙ্কন করো। তো এবার পরিধি থেকে এই কেন্দ্রের দূরত্ব হচ্ছে r, যাকে ব্যাসার্ধ বলি আমরা। আবার বলেছে অক্ষের উপর কেন্দ্র থেকে r দূরে, সেম দূরে একটা পয়েন্ট P নাও। এই P বিন্দুতেও কিন্তু আমাদের প্রাবল্য বের করতে হবে। তাহলে P বিন্দুটা কোথায় অবস্থিত, P বিন্দুটা অক্ষের উপর অবস্থিত। P বিন্দুর দূরত্ব কত, কেন্দ্র থেকে r, তার মানে OP কত, OP কিন্তু r, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমাদের প্রাবল্য বের করতে হবে। তো আমরা কি করে বের করব, আমরা একই রকম টেকনিক অ্যাপ্লাই করব। এই DQ অংশের জন্য আমরা P বিন্দুতে প্রাবল্য বের করব, এবং সেই প্রাবল্য কোন দিকে হবে আমরা দেখে নিই। আমরা প্রথমে DQ অংশ অর্থাৎ এই ছোট্ট অংশ DQ, এটার সঙ্গে P বিন্দু যুক্ত করলাম। তাহলে এই DQ অংশ, এটা তো প্লাস আধান রয়েছে এখানে, এর জন্য প্রাবল্য কোন দিকে হবে, এই দিকে হবে, বাইরের দিকে হবে, এবং এই প্রাবল্যের নাম দিলাম DE। তাহলে DQ আধানের জন্য প্রাবল্য কত হবে, DE, এবং তার দিক বুঝতেই পারছো প্লাস থেকে দূরের দিকে, তাই না? তাহলে আমরা প্রথমে লিখে দিই স্টেপ 1-এ আমরা DQ আধানের জন্য প্রাবল্য বের করলাম, তড়িৎ প্রাবল্য, সেটা হলো DE, এবং এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে একই রকমভাবে বের করব। এটা তো একটা বিন্দু আধান, বিন্দু আধানের জন্য প্রাবল্যের যেটা রাশিমালা সেটাই আমরা ইউজ করব, সেটা হবে 1/4πε0 আধান মানে DQ বাই দূরত্বের স্কোয়ার। এবার দেখো দূরত্বটা বুঝতে হবে, এটা r, এটা r। তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজের এটা r, এটা r, দুটো বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। এই অতিভুজটা আমাদের বের করতে হবে। অতিভুজ যদি x হয় তাহলে x আমাদের বের করতে হবে, তাহলে x এর স্কোয়ার হবে। এবার xটা আমাদের কিন্তু বের করে নিতে হবে। এবার সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের যেটা ফর্মুলা সেটা হচ্ছে, আমরা এইখানে একটু লিখে নিচ্ছি, x = √2, ঠিক আছে, √2r। আবার বলছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের ফর্মুলা হচ্ছে √2 অন্য বাহু, অন্য দুটো বাহু তো সমান, ঠিক আছে, এইটা তো আমরা এখানে বসাতে পারবো। এবার আমাদের মেন কাজ হচ্ছে DQটা বের করে নেওয়া। DQটা আমরা বের করব, অবশ্যই বের করব। তো এবার দেখো এটা আমরা এই কাজটা করলাম। এবার এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, ভালো করে বুঝবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে, থিটা হবে। যুক্তি ভালো করে শুনবে, কি বলতে চাইছি, কিভাবে আমরা সলভ করব। আমরা কি করলাম, অক্ষ টানলাম y অক্ষ, এই P কে মূল বিন্দু ভেবে একটা অক্ষ টানলাম। তাই যদি হয় তাহলে এই DEর থিটা বরাবর উপাংশ, DEর উপাংশ থিটা বরাবর, আবার বলছি DEর উপাংশ থিটা বরাবর, সেটা হচ্ছে DE cos থিটা। আচ্ছা, তাহলে লম্ব উপাংশটা কি হবে, DE sin
থিটা। ঠিক আছে, দেখো এই জায়গাটা ভালো করে বোঝো, অনেকের কিন্তু এই জায়গাতে সমস্যা হতে পারে। আমরা ডি দিক পেয়ে গেছি এবং ডি কিন্তু এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে আছে। তো ডির উপাংশ এক্স অক্ষ বরাবর কত হবে, ডি কস থিটা, এবং লম্ব উপাংশ কত হবে, ডি সাইন থিটা। ঠিক একই রকমভাবে বিপরীত দিকে কিন্তু একটা সেগমেন্ট আছে, আমরা যে সেগমেন্ট নিয়ে কথা বলছি তার উল্টো দিকে একটা সেগমেন্ট আছে। এর জন্য কিন্তু প্রাবল্য কোন দিকে হবে দেখে নাও, প্রাবল্য কিন্তু এই দিকে হবে এবং এর মানও হবে ডিই। কেন ডিই হবে, এটা যদি ডিই হয় তাহলে এটাও ডিই হবে। কেন হবে, কারণ এখানকার আধান কত ডি কিউ, এখানকার আধান কত দূর হচ্ছে ডি কিউ। আচ্ছা, এই বিন্দু থেকে এই বিন্দু যা দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কিন্তু সেম হবে। যেহেতু দূরত্ব এবং আধানের মান সেম, তাই কিন্তু ভ্যালুটাও সেম হবে। তো এই কোণটা থিটা হলে এই কোণটা কত হবে, থিটা হবে। একই রকম যুক্তিতে এটাও থিটা হবে। সেম যুক্তিতে আমরা বলতে পারি এই ডির থিটা বরাবর উপাংশ এই দিকেই কাজ করবে, সেটা হয়ে যাবে ডিই কস থিটা, এবং লম্ব উপাংশটা উপরে কাজ করবে, তাই না? এটা মাঝখান দিয়ে ডি, একদিকে ডি ডি কস থিটা, অন্যদিকে কি কাজ করবে, মানে লম্ব বরাবর ডিই সাইন থিটা, ডিই সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই দুটো সেগমেন্টের জন্য যদি আমরা আলোচনা করি আমাদের এই পুরো বিষয়টা, তাহলে কিন্তু ডি সাইন থিটা পরস্পরকে ক্যান্সেল করবে। এই দুটো উপাংশ পরস্পরকে কি করে দেবে, ক্যান্সেল করে দেবে, কেটে মানে পরস্পরকে প্রশমিত করবে, কারণ এই দুটো উপাংশের মান সেম এবং বিপরীতমুখী। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু কি পাচ্ছি, আমরা ডি কস থিটা এখানে বেঁচে থাকছে। তাই আমি যখন পুরোটার জন্য, এই পুরো রিংয়ের জন্য আমরা পি বিন্দুতে প্রাবল্য বের করব, তখন কিন্তু ডিই কস থিটার যোগদান থাকবে বা অবদান থাকবে, ডি সাইন থিটার কোনো অবদান থাকবে না, কারণ এরা কেটে যাবে। তাই আমরা যদি ডি কস থিটার উপর ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু আমরা পুরো তারের জন্য পি বিন্দুতে প্রাবল্য পেয়ে যাব। তাই আমাদের স্টেপ 2 হয়ে যাবে, স্টেপ 2 মোট প্রাবল্য, মোট বা লব্ধি প্রাবল্য। ঠিক আছে, মোট প্রাবল্য যদি ই হয়, ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিই কস থিটা। ঠিক আছে, তো ডি কস থিটা মানে এই ইন্টিগ্রেশনটা আমাদের এবার কাজ মানে করতে হবে, সমাধান করতে হবে। তো চলো আমরা ধাপে ধাপে করি। প্রথম কাজ হচ্ছে ডি এর মানটা বসাবো, আমরা যা যা লাগবে আমরা বের করে নেব। তো ডি এর মান বসিয়ে নাও, 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে, ডি কিউ বাই এক্স স্কোয়ার। এক্স এর মান যদিও আমরা জানি। নেক্সট কস থিটা, কস থিটার মান তোমরা বের করতে পারবে। কস থিটা মানে ভূমি বাই অতি, ভূমি হচ্ছে আর আর অতি হচ্ছে এক্স, তাহলে ভূমি বাই অতি, কস থিটার ভ্যালু বসাচ্ছি, ভূমি হচ্ছে আর, এক্স হচ্ছে অতি, এক্স এর ভ্যালু আমরা বসাবো পরের লাইনে। তাহলে এবার দেখো এক্স কিন্তু কনস্ট্যান্ট, এক্স কনস্ট্যান্ট, এক্স নিয়ে কোনো সমস্যা হবে না, আর এটাও কনস্ট্যান্ট। এবার ডিকিউ ভ্যালুটা তো সম্পূর্ণ আমরা ধরে নিয়েছি, তাই না? তো ডিকিউর ভ্যালু আমরা এখানে বের করব, আর 1/4 পাই এপসাইলন নটের মান আমাদের জানা, এটাও কনস্ট্যান্ট। তো এবার কি করব দেখো, আমরা ভ্যালুগুলো পুট করি, এক্স এর ভ্যালু পুট করতে পারি, এখানে এক্স এর ভ্যালু বসাতে পারি, বসিয়ে আমরা বের করতে পারি। ঠিক আছে, এবার ডিকিউ এর মানটা আমরা বের করে নিই স্টেপ 3-তে। তাহলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে, ডিকিউ এর ভ্যালু আমরা বের করব, এবং এটা ভেরি ইজি। দেখো ডিকিউ হচ্ছে ডিএল দৈর্ঘ্যে আধান, তাই না? ডিকিউ হচ্ছে ডিএল দৈর্ঘ্যে আধান। এবার একক দৈর্ঘ্যে আধান কিন্তু আমরা জানি, প্রথমেই আমরা এটা জেনেছি, একক দৈর্ঘ্যে আধান কত, কিউ বাই 2 পাই আর। তাহলে ডিএল দৈর্ঘ্যে আধান কত হবে, ডিএল দিয়ে গুণ করে দেবো। একক দৈর্ঘ্যে আধানের সঙ্গে ডিএল গুণ করলে আমরা ডিএল দৈর্ঘ্যের আধান পেয়ে যাব, অর্থাৎ ডিকিউ পেয়ে যাব। তাই স্টেপ 3-তে আমরা ডিকিউ বের করলাম, ডিকিউ ইকুয়াল টু একক দৈর্ঘ্যের আধান কত আছে, কিউ বাই 4 পাই আর, তার সঙ্গে ডিএল গুণ করব। ঠিক আছে, তার সঙ্গে কি গুণ করব, ডিএল গুণ করব, ডিএল। ঠিক আছে, তো এবার এই ভ্যালুটা আমরা এখানে বসাবো। তো চলো আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমাদের মেন কনসেপ্টের জায়গা কিন্তু আমরা কভার করেছি। এবার শুধু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে কিন্তু কাজ হয়ে যাবে।
উপরের অংশের প্রয়োজন নেই আপাতত, তো আমি মুছে দিলাম। তো এবার ফাইনালি বের করো, স্টেপ 4-এ বের করে নাও। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আচ্ছা কি বাইরে বের করতে পারবে, 1/4πε0 বাইরে বের করতে পারবে কারণ এটা কনস্ট্যান্ট, বাইরে বের করে দাও। আর কনস্ট্যান্ট, এটাকেও বাইরে বের করতে পারো। আচ্ছা এক্সটাও কনস্ট্যান্ট, এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার আর এক্স আছে, তাহলে এক্স কিউব হয়ে যাবে, এটাকে বাইরে বের করে দাও। আর ডিকিউ এর ভ্যালুটা বসাও, ডিকিউ ভেতরে থাকলো, ভেতরে শুধু ডিকিউ থাকবে এবং তার ভ্যালু হচ্ছে কিউ ডিএল বাই 4πr, কিউ ডিএল বাই 4πr, এইটা হলো। তো এবার আমরা মান বসাবো, আমি এটা মুছে দিলাম, এটার আপাতত দরকার নেই। দেখো কি এবার বাইরে বের করবো, শুধুমাত্র ডিএল অংশটা, এখানে কিন্তু ভেরিয়েবল এল, দৈর্ঘ্যটা কিন্তু ভেরিয়েবল, তাই ডিএল অংশটা ভেতরে থাকবে, বাকি সব কিছু বাইরে চলে আসবে। কিউটাকে বাইরে বের করে দাও, কিউ বাই 4πε0, ঠিক আছে। আর বাইরে বেরিয়ে উপরে আরের সাথে কেটে যাবে, ও আরও একটা 4π আসবে, ঠিক আছে। 4π আসলো, এই যে এই 4πটা আসলো বাইরে, আর এক্স কিউব এটা থাকলো। কিউটা তো আগে বাইরে বের করেছি, শুধু ইন্টিগ্রেশনের মধ্যে থাকছে ডিএল, শুধু ডিএল থাকবে। আর ডিএল হচ্ছে পরিধির উপর ক্ষুদ্র অংশ, ইন্টিগ্রেশন ডিএল মানে হচ্ছে পুরো পরিধির দৈর্ঘ্য, মাথায় রাখবে ইন্টিগ্রেশন ডিএল মানে পুরো পরিধির দৈর্ঘ্য, এই পুরো পরিধি, তাই না। তো এই ইন্টিগ্রেশন ডিএল ইকুয়াল টু, আমরা এবার বসিয়ে দেব 1/4π এক্স এর মানটা বসিয়ে দিই এখানে, এক্স এর মান √2 ইন্টু আর, তাই না। তাহলে এক্স এর মান হচ্ছে √2 ইন্টু আর, তার কিউব, এক্স কিউব ছিল, আমরা বসিয়ে দিলাম। আর ইন্টিগ্রেশন ডিএল এই পুরো জিনিসটা, এই পুরো ভ্যালুটা হচ্ছে 2πr, মানে পরিধির সমান, কারণ ডিএল হচ্ছে পরিধির উপর ক্ষুদ্র অংশ, আর ডিএল এর ইন্টিগ্রেশন করলে পুরো দৈর্ঘ্য পেয়ে যাব, মোট দৈর্ঘ্য সেটা 2πr, ঠিক আছে। তো বাস এবার হালকা ক্যালকুলেশন করে এটাকে ছেড়ে দাও, পাই কেটে দাও, আর যদি কিছু থাকে সেটা কেটে যাবে, এই 4 দুগুণ 8 হয়ে যাবে, তাহলে কিউ বাই 8πε0, ঠিক আছে। এবার এখান থেকে একটা √2 আসবে, কি হবে বিষয়টা দেখো, √2 এর কিউব, তো মানে √2 ইন্টু √2 ইন্টু √2, এটাই তো বোঝায়। তাহলে কি হবে, এই দুটো √2 তৈরি করবে, 2√2, এই 2 আর উপরে 2 কেটে যাবে। আমি যদি স্টেপ জাম্প করি, এখানে আসবে কি ক্যালকুলেশন করে 2√2, আর উপরে একটা 2 আছে, 2 কেটে যাবে, তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা √2 আর কিউব। আর উপরে অবশ্যই একটা আর আছে, উপরে আর এর সঙ্গে একটা আর কেটে গিয়ে আর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, আর স্কোয়ার হয়ে যাবে। একটু ঠিকঠাকভাবে ক্যালকুলেশনগুলো করো, নিজের মতো করে করো ক্যালকুলেশন, কারো ক্যালকুলেশন দেখবে না, বা আমি যেটা করছি সেটাকে একদম অন্ধের মতো মেনে নেবে না, নিজে একবার জাজ করে নাও, ঠিক আছে। তাহলে যেটা দাঁড়ালো আমি একসাথে লিখছি 8πε0 কিউ বাই √2 আর স্কোয়ার, এরকম একটা ভ্যালু আমরা পেলাম। এই হচ্ছে অঙ্কের সমাধান। কতটা বুঝলে সেটা অবশ্যই তোমার কমেন্টে জানাবে, যদি কঠিন মনে হয় তাহলে সেটাও জানাও, তাহলে আমি অবশ্যই আরও একবার ট্রাই করব, আমি আবার এটা আপলোড করব, তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো এই হচ্ছে মোটামুটি ক্যালকুলেশন, আশা করি মেন জায়গাগুলো আমি তোমাদের সামনে বোঝাতে পেরেছি। আর যে জিনিসগুলো আমি একটু স্টেপ জাম্প করলাম সেটা হচ্ছে ক্যালকুলেশন তোমরা পারবে, ঠিক আছে। তো চলো এবার আমরা নেক্সট প্রবলেম নিয়ে কথা বলি। কমন অঙ্ক তোমাদের সামনে আমি আনলাম, এই অঙ্কটা হয়তো অনেকে করেছো, তাও একটু দেখে নাও, যদি না করে থাকো খুব ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে, 10 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি কোণের প্রত্যেকটিতে 20 ইএসইউ ধনাত্মক আধান আছে। কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং বিভব নির্ণয় করো। তড়িৎ প্রাবল্য আর বিভব বের করতে হবে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। তাহলে সবার প্রথমে
তোমরা একটা বর্গক্ষেত্র এঁকে নাও, এ হচ্ছে বর্গক্ষেত্র। এবার বলেছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু 10 সেমি, সেটা বলে দিয়েছে। তাহলে প্রথম যে ইনফরমেশন দেওয়া আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a = 10 সেমি, আর প্রত্যেকটা শীর্ষবিন্দুতে 20 ESU আধান আছে। তার মানে বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু, এটা প্রথম শীর্ষবিন্দু যার নাম দিলাম A, দ্বিতীয় শীর্ষবিন্দু B নাম, তৃতীয় শীর্ষবিন্দু C নাম, চতুর্থ শীর্ষবিন্দু D নাম। প্রথম শীর্ষবিন্দুতে আধান রয়েছে 20 ESU, এখানেও আধান আছে 20 ESU, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে আধান আছে 20 ESU, এখানেও আধান আছে 20 ESU, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একই আধান রয়েছে। এবার কি করতে হবে, এই শীর্ষবিন্দুগুলোকে কোণাকুণি যোগ করে দাও, তাহলে কর্ণ পেয়ে যাবে। এই কর্ণ দুটোর ছেদবিন্দু, অর্থাৎ এই যে ছেদবিন্দু আমি নামকরণ করলাম ও বিন্দুতে আমাদের প্রাবল্য বের করতে হবে আর বিভব বের করতে হবে। তো চলো প্রথমে আমরা প্রাবল্য বের করে নিই। তাহলে আমাদের কোশ্চেনের যেটা পার্ট 1 আছে, পার্ট 1, সেখানে আমরা বের করব প্রাবল্য পার্ট 1-এ। ঠিক আছে, কোশ্চেনের পার্ট 1-এ আমরা প্রাবল্য বের করব। আচ্ছা, প্রাবল্য বের করার টেকনিক কি আমি একটু আগে বলেছি। যদি অনেকগুলো বিন্দু আধান থাকে, প্রত্যেকটা বিন্দু আধানের জন্য যদি তোমাকে কোনো একটা জায়গাতে কোনো একটা বিন্দুতে প্রাবল্য বের করতে বলে, তাহলে প্রত্যেকটা বিন্দু আধানের জন্য আলাদা আলাদা করে প্রাবল্য বের করবে, বের করে ভেক্টর যোগ করবে। এটা হচ্ছে টেকনিক। তো আমরা কি করব, এই বিন্দুতে যে আধান রয়েছে 20 ESU, তার জন্য প্রাবল্য ও বিন্দুতে বের করব, তাই না? তাহলে এই বিন্দুর জন্য প্রাবল্য ও বিন্দুতে কত হবে তোমরা ভালো করে জানো, আধান বাই দূরত্বের স্কয়ার, তাই না? আধান বাই দূরত্বের স্কয়ার। এটা 1/4πε0 লিখলাম না, আমি কেন লিখলাম না বুঝতেই পারছো। যদি আমরা সিজিএস পদ্ধতি নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে সিজিএস পদ্ধতির শূন্য মাধ্যমে, আবার বলছি, সিজিএস পদ্ধতির শূন্য মাধ্যমে এই যে সামনে যে কনস্ট্যান্টটা থাকে সেটার মান 1, তাই আধান বাই দূরত্বের স্কয়ার ফর্মুলা হয়ে যাবে। তো আধান কত? আধান হচ্ছে 20, আর দূরত্ব কত? দূরত্ব মানে দেখো এই বিন্দুর জন্য ওতে প্রাবল্য বের করতে হবে। তো বুঝতেই পারছো, এই যে কর্ণ আছে, এই কর্ণের অর্ধেক দূরত্ব হচ্ছে এও। তাহলে দেখো এখানে এও হচ্ছে কর্ণের অর্ধেক দূরত্ব, তাহলে এও কি কর্ণের অর্ধেক দূরত্ব বরাবর বলছি। ঠিক একই রকমভাবে ডিও, এটাও কিন্তু কর্ণের অর্ধেক দূরত্ব, সিও কর্ণের অর্ধেক দূরত্ব, বিও কর্ণের অর্ধেক দূরত্ব। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হয়? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু, তাই না? √2 ইন্টু কি বললাম, বাহু। তাহলে √2 কি বলছি ভালো করে বোঝো, √2 ইন্টু বাহু, বাহু কত? 10, বাহু হচ্ছে 10, এটা কর্ণের দৈর্ঘ্য। আবার বলছি, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু, বাহু কত? 10। তো কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব হচ্ছে এও, তাই অর্ধেক করে দিলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে, এবং এই দৈর্ঘ্যগুলো যেহেতু প্রত্যেকটাই সমান, তাই এই দৈর্ঘ্যগুলোর নাম দিলাম আমি এক্স। তাই এক্স ইকুয়াল টু হয়ে যাবে, কাটাকাটি করে 5√2। ঠিক আছে, ছোট্ট একটা ক্যালকুলেশন করলাম, কর্ণের দৈর্ঘ্য বের করলাম √2 ইন্টু বাহু, বাহু কত? 10 বাই 2, কর্ণের অর্ধেক দূরত্ব বের করতে হবে আমাদের এক্স। কর্ণের অর্ধেক দূরত্বগুলোকে আমি কি ধরেছি, এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এটা এক্স। ঠিক আছে, তো সেইটা বের করলাম 5√2। তো এবার দেখো তুমি বসাতেই পারো এখানে 5√2 তার স্কোয়ার, আলটিমেটলি হয়ে যাবে 20, 5-এর স্কোয়ার 25 ইন্টু 2, তাই না? তাহলে এটা হয়ে যাবে 10, 5 দিকে কাটো, 5
ইন্টু 2/5, যদি ক্যালকুলেশনে আমার ভুল না হয় তাহলে 2/5 হচ্ছে, তোমরা জাস্ট চেক আউট করে নাও। তো আমরা ইএ বের করলাম, একই রকমভাবে আমরা ইবি বের করব। এবার বি বিন্দুতে আধান কত আছে 20 ESU, তাহলে আধান বাই দূরত্ব কত বি থেকে ও এর দূরত্ব এক্স, সেম এক্স, তাই না, এক্স বা আর, আমি আর অ্যাকচুয়ালি এটাকে আর ধরো সুবিধা হবে, যেহেতু আমি এখানে আর লিখে দিয়েছি তাই আমি আর ধরছি। ওকে, আর এর ভ্যালুটাও কিন্তু সেম, কত 5√2, একই রকমভাবে স্কোয়ার করব 2/5। তুমি যদি ইসি বের করো, ইসি এটাও কিন্তু 2/5 আসবে, তুমি যদি ইডি বের করো এটাও কিন্তু 2/5 আসবে। যদি ক্যালকুলেশন ভুল না হয় তাহলে কিন্তু 2/5 প্রত্যেকটা ক্ষেত্রে আসে। তাহলে দেখো প্রত্যেকটা আধানের জন্য শীর্ষবিন্দুতে রাখা প্রত্যেকটা আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য কিন্তু সেম 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 সেম। এবার ডিরেকশন ইজ ইম্পর্টেন্ট। তো ডিরেকশন বের করবো, দেখো ইএ কোন দিকে কাজ করছে, দেখো প্রত্যেকটা তো ধনাত্মক আধান, এটা কিন্তু বুঝতে হবে, প্রত্যেকটাই ধনাত্মক আধান, তাহলে ইএ কাজ করবে কিন্তু এ ও বিন্দুতে বাইরের দিকে, এটা হচ্ছে ই এর ডিরেকশন, ইএ লিখে দিলাম আমি। ইসি কোন দিক কাজ করবে, দেখো ইসি অর্থাৎ সি বিন্দুর জন্য ওতে প্রাবল্য, এ সিতে প্লাস আধান রয়েছে, তাহলে ও বিন্দুতে প্রাবল্য কোন দিকে হবে, দূরের দিকে হবে। এই কথা কিন্তু ভালো করে মাথায় গেঁথে নিতে হবে, এটা হয়ে যাবে ইসি। একটু খেয়াল করো, বিপরীত আধান দ্বয়ের জন্য বিপরীত আধান কি আছে 20-20, বা বিপরীত বিন্দু এ আর সি, এই দুটো বিন্দুতে যে আধান রয়েছে তাদের জন্য ও বিন্দুতে প্রাবল্যও কিন্তু বিপরীত হচ্ছে। প্রাবল্যের মান তো সমান প্লাস বিপরীত, তার মানে একই বিন্দুতে তুমি বিপরীত বিন্দুর জন্য বা বিপরীত আধানের জন্য প্রাবল্য কি পেলে, বিপরীতই পেলে। তাই এই দুটো প্রাবল্য পরস্পরকে কি করবে, ক্যান্সেল করবে, তাই এখানে প্রাবল্য কত হয়ে যাবে, 0। ঠিক একই রকম লজিকে আমরা বলতে পারি বি বিন্দুর জন্য প্রাবল্য কোন দিকে হবে, ডি এর দিকে হবে। ঠিক আছে, বি বিন্দুর জন্য প্রাবল্য কত, ই বি, এটা ডি এর দিকে হবে। ডি বিন্দুর জন্য প্রাবল্য কোন দিকে হবে, বি এর দিকে হবে। ডি বিন্দুর জন্য প্রাবল্য কোন দিকে, ডি এর দিকে, এবং এই দুটো প্রাবল্য সমান এবং বিপরীতমুখী, তাই এরা পরস্পরকে কি করবে, ক্যান্সেল করবে। তাহলে মোট প্রাবল্য তোমরা যদি বের করো তাহলে 0 হবে। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি ই, তাহলে ই এ আর ইবি ইসি এরা পরস্পর সমান এবং বিপরীতমুখী, তাই মাইনাস সাইন দিলাম। তো এদের জন্য মোট প্রাবল্য কত হবে, তুমি ইসিকে ডান দিকে আনো, ইসি ইকুয়াল টু 0, তাহলে ইএ প্লাস ইসি ইকুয়াল টু 0। আবার ইবি আর ইডি এরা দুজন সমান তো বটেই, আমরা মান বের করেছি, কিন্তু এরাও বিপরীতমুখী বোঝাতে আমি মাইনাস সাইন দিলাম। তাহলে এদের জন্য মোট প্রাবল্য কত হবে, ইবি প্লাস ইডিকে ডান দিকে নিয়ে আসো, তাহলে ইডিকে ডান দিকে আনলে ইবি প্লাস ইডি এটাও 0। তাহলে আলটিমেটলি টোটাল লব্ধি প্রাবল্য ই ইকুয়াল টু কত হবে, 0। তার মানে আমরা কিন্তু এক্সপ্লেন করতে পারলাম যে যদি কোনো বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলোতে সমান আধান থাকে এবং একই জাতীয় আধান থাকে, তাহলে কিন্তু অবশ্যই কেন্দ্রবিন্দুতে অর্থাৎ কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে প্রাবল্য 0 হবে। তার ব্যাখ্যা কিন্তু আমরা এখানে করলাম, দেখো বুঝতে পারলে কিনা। এবার আমরা চলো পার্ট 2 অর্থাৎ বিভব বের করব। বিভব এই পার্টটাও খুব ইম্পর্টেন্ট, আমরা একই রকম লজিকে বিভব বের করব। আমরা ও বিন্দুতে অর্থাৎ শীর্ষবিন্দু মানে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে আমরা কিন্তু বিভব বের করব, এবং তার লজিক হচ্ছে প্রত্যেকটা আধানের জন্য কিন্তু আমরা ওতে বিভব বের করব আর সবগুলোকে সাধারণ যোগ করব। ই এর ক্ষেত্রে আমরা কি করি, ডিরেকশনটা দেখি, কিন্তু বিভব বা পোটেনশিয়াল এটা তো ভেক্টর কোয়ান্টিটি নয়, স্কেলার রাশি, এক্ষেত্রে কিন্তু আমরা ডিরেকশন নিয়ে ভাববো না। ঠিক আছে, শুধুমাত্র সাধারণ যোগ করলেই আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা চলো পার্ট 2 এ প্রথমে এর জন্য বিভব বের করব। বিভবের ফর্মুলা হচ্ছে আধান বাই দূরত্ব।
সিজিএস পদ্ধতির শূন্য মাধ্যমে বিভবের ফর্মুলা হচ্ছে আধান বাই দূরত্ব, সিজিএস পদ্ধতির শূন্য মাধ্যমে প্রাবল্যের ফর্মুলা হচ্ছে আধান বাই দূরত্বের স্কোয়ার। ঠিক আছে, তো আধান কত আছে দেখো, এতে আধান 20, আর দূরত্ব তো বের করেছি, আর এর ভ্যালু 5√2। ঠিক আছে, তো কাটাকাটি করে এটা মোটামুটি বেরিয়ে যাবে 4/√2 এবং প্রত্যেকটা ইএ, ইবি, ইসি, ইডি প্রত্যেকটা সেম হবে একই লজিকে, কারণ প্রত্যেকটা শীর্ষবিন্দুতে আধান আছে 20 এসইউ, আর শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু দূরত্ব কিন্তু সেম, তাই একই হবে। তাই আমি 4টে আলাদা করে না বের করে একটা বের করলাম, আর যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে আমি মাঝখানে অর্থাৎ কেন্দ্রতে আমরা কিন্তু প্রাবল্য বিভব পেয়ে যাব। তাহলে কেন্দ্রে তড়িৎ বিভবকে যদি আমরা ভি দিয়ে লিখি, আচ্ছা এখানে ই এ দিয়ে লিখেছি, অ্যাকচুয়ালি এটাকে ভি এ করে দাও। ঠিক আছে, তাহলে মোট বিভব ভি ইকুয়াল টু, এই ভ্যালুটাকে আমরা 4 দিয়ে গুণ করব, 4 বার যোগ না করে 4 দিয়ে আমি গুণ করলাম। ঠিক আছে, তাহলে এটা 16/√2 হলো। চাইলে √2 তোমরা অপনয়ন করতে পারো, করে তোমরা ফাইনাল উত্তরটা বের করতে পারো। ঠিক আছে, √2 অপনয়ন কি করে করবে দেখো, ওপর নিচে √2 দিয়ে গুণ করো, তাহলে √2 × √2 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে 8√2। ঠিক আছে, স্ট্যাট ভোল্ট অবশ্যই এককটা কিভাবে, স্ট্যাট ভোল্ট। কেন স্ট্যাট ভোল্ট পেলে, কারণ এটা সেমি, এটা ইএসইউ, সব সিজিএস, স্ট্যাট ভোল্টে উত্তর আসবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমরা চলে যাব নেক্সট প্রবলেম। এই অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে মন দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো। কি বলেছে দেখো, দুটি সমান তড়িদাহিত ও সমান আয়তনের সাবান বুদবুদ একত্রে মিশে একটি বড় বুদবুদে পরিণত হলো। ছোট বুদবুদ দুটির প্রত্যেকের বিভব ভি বলে দিয়েছে, হলে সংযুক্ত বড় বুদবুদটির বিভব কত হবে। তো চলো করি, এই টাইপের অনেক অঙ্ক আমরা করেছি এর আগে। তো এই সিরিজে আমরা প্রথমে এই টাইপের একটা অঙ্ক করেছি, তবে সেটা অন্য কিছু দিয়েছিল, অর্থাৎ তলমাত্রিক ঘনত্ব দিয়েছিল। এটা কিন্তু বিভব দিয়ে রয়েছে। খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে দেখো, দুটো ছোট ছোট বুদবুদ, সাবান বুদবুদ, ঠিক আছে, প্রত্যেকের আধান কিন্তু স্মল কিউ, ঠিক আছে, এবং প্রত্যেকটার আকার কিন্তু সমান, মানে আয়তন সমান, মানে আকার সমান। প্রত্যেকটার ব্যাসার্ধ আমি স্মল আর ধরে নিলাম। এরা যুক্ত হয়ে একটা বড় বুদবুদে পরিণত হলো, এবং এই বড় বুদবুদের ব্যাসার্ধ ধরে নাও ক্যাপিটাল আর। তাহলে আধান কত হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। আধান ক্যাপিটাল কিউ ইকুয়াল টু হয়ে যাবে, যেহেতু এই দুটো বুদবুদ যুক্ত হয়েছে, বড় বুদবুদ তৈরি হয়েছে, তাই এই দুটো বুদবুদের মোট আধানটাই হয়ে যাবে বড় বুদবুদের আধান। ঠিক আছে, অর্থাৎ 2Q। এবার একটা কথা আমি তোমাদের বলেছিলাম যে আয়তন, এক্ষেত্রে আয়তন কিন্তু সমান হয়, বাম পক্ষের আয়তন আর ডান পক্ষের আয়তন কিন্তু সমান হয়। অর্থাৎ বাম পক্ষে যে ছোট ছোট বুদবুদগুলো পাবে তাদের মোট আয়তন ইকুয়াল টু বড় বুদবুদের আয়তন। এটা কিন্তু একটা পার্ট আমাদের অঙ্কের। এবং এবার তাহলে দেখো কি করব, বড় বুদবুদের বিভব বের করতে হবে, তাই না? তো বড় বুদবুদের বিভব আমি বড় ভি বা ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করছি। আর বিভবের ফর্মুলা হচ্ছে সিম্পলি আধান বাই ব্যাসার্ধ। ঠিক আছে, তো আধান ক্যাপিটাল কিউ বাই ব্যাসার্ধ ক্যাপিটাল আর। আধান বাই ব্যাসার্ধ, তো আধান কিন্তু আমি পেয়ে গেছি 2Q, ক্যাপিটাল কিউ ইকুয়াল টু 2Q বাই ব্যাসার্ধ। তাহলে আমাদের কি বের করতে হবে, বড় বুদবুদের ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ বের করার জন্য কিন্তু আমাদের আয়তনের টেকনিকটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো আয়তনের টেকনিকটা কি, ছোট বুদবুদের আয়তন কত, ছোট বুদবুদের আয়তন হচ্ছে 4/3 পাই ছোট আর এর কিউব। ছোট বুদবুদ কটা রয়েছে, দুটো, তাই 2 দিয়ে গুণ করবো। তাহলে দুটো ছোট বুদবুদের মোট আয়তন পেয়ে গেলাম, ইকুয়াল টু করবো বড় বুদবুদের আয়তন, অর্থাৎ 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ঠিক আছে, তাহলে 4/3 কেটে গেল, পাই কেটে গেল। তাহলে আমরা আর কিউব কিন্তু পেয়ে যাব, আর কিউব ইকুয়াল টু কী হবে 2।
স্মল আর কিউব, তাহলে আর কত হবে 2⁻⁻⁻, আমি পাওয়ারগুলোতে 1/3 নিচ্ছি, 1/3 নিলে এখানে শুধু আর হবে, 2 এর পাওয়ারে তো কিউব নেই তাই 1/3 হয়ে যাবে, আর এখানে আর হয়ে যাবে। তাহলে আমি কিন্তু ক্যাপিটাল আর পেয়ে গেলাম। আমরা ক্যাপিটাল আর এর মানটা বসিয়ে দেবো এইখানে, যদি এইখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে 2³ বাই ক্যাপিটাল আর এর মান কত 2⁻⁻1/3 ইন্টু স্মল আর। এবার একটা বিষয় দেখো, আমি বড় হাতে বড় বুদবুদের বিভব বের করেছিলাম, সেটা কিন্তু বড় বুদবুদের আধান বাই বড় বুদবুদের ব্যাসার্ধ ছিল। তাহলে এইখানে কি আছে দেখো, ছোট বুদবুদের আধান বাই ছোট বুদবুদের ব্যাসার্ধ, তা আধান বাই ব্যাসার্ধ এটা কিন্তু ছোট বুদবুদের বিভব, আর ছোট বুদবুদের বিভব কিন্তু বলে দিয়েছে স্মল ভি, আমি এটা কি স্মল ভি দিয়ে প্রকাশ করছি। তাহলে ছোট বুদবুদের বিভব কত, ছোট বুদবুদের আধান মানে কিউ বাই ছোট বুদবুদের ব্যাসার্ধ, এই যে ছোট কিউ বাই আর এটা কিন্তু ছোট যে বুদবুদ রয়েছে তার বিভব, তাই কিউ বাই আর এর পরিবর্তে আমরা লিখে নেব 2/2⁻1/3 থাকলো ছোট হাতের ভি। তাহলে বড় হাতের ভি ইকুয়াল টু, এবার এটাকে তুমি হালকা ক্যালকুলেশন করতে পারো আবার নাও করতে পারো, তুমি এই 2টাকে উপরে নিয়ে যেতে পারো, 2⁻1 - 1/3 ইন্টু স্মল ভি, তাহলে এটা হয়ে যাবে মোটামুটি 2⁻2/3 ইন্টু স্মল ভি। ছোট্ট অঙ্ক কিন্তু খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো এবার আমরা নেক্সট প্রবলেম নিয়ে কথা বলি। এবার আমরা যে প্রবলেমটা করব সেই প্রবলেমটা অত্যন্ত কনসেপচুয়াল, খুব ভালো করে ভেবে চিন্তে অঙ্কটা করতে হবে, এবং এই অঙ্কটা এতটা ইম্পর্টেন্ট যে এখান থেকে অনেকগুলো কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে। তো দেখা যাক অঙ্কে কি বলেছে। বলেছে দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ এ এবং বি, বি গ্রেটার দ্যান এ। তো দুটো গোলকের কথা বলেছে, তো ভেতরে একটা গোলক থাকবে যার ব্যাসার্ধ এ, এবং বাইরে একটা গোলক থাকবে যার ব্যাসার্ধ বি। তো বি গোলক, তাহলে বাইরের গোলকের ব্যাসার্ধ হচ্ছে বি, দেখতেই পাচ্ছ বাইরের গোলকের ব্যাসার্ধ বি, আর ভেতরের গোলকের ব্যাসার্ধ এ, এবং সমকেন্দ্রিক বলেছে মানে উভয় গোলকের কেন্দ্র কিন্তু সেম ও কেন্দ্র। এবার বলেছে বাইরের গোলকটিতে কিউ আধান আছে, তো বাইরের যে গোলক সেটাতে কিউ আধান আছে, ওকে, তাহলে বাইরের গোলকে আধান রয়েছে কিউ। এবার বলেছে ভিতরের গোলকটিকে ভূমির সঙ্গে সংযুক্ত করলে তাতে কত আধান থাকবে। এবার যদি এই ভেতরের গোলককে ভূমির সঙ্গে সংযুক্ত করা হয়, ঠিক আছে, অর্থাৎ আর্থিং করা হয় বা গ্রাউন্ডেড করা হয় ভেতরের গোলকটিকে, তাহলে এই ভেতরের গোলকে কত আধান আসবে, এটা হচ্ছে কোশ্চেন। ভেতরের গোলকে কত আধান থাকবে সেটা বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যেহেতু ভেতরের গোলকে আধান বের করতে হবে, তাই আমি এটাই ধরে নেব যে ধরি প্রথম যে কাজ আমাদের ধরে নেওয়া, ধরি ভেতরের গোলকের, এক কথায় ছোট গোলকের আধান, এটা আমরা কিন্তু ধরে নিলাম এবং সেটা ধরলাম কিউ প্রাইম, ঠিক আছে। তাহলে ভেতরের গোলকের আধান কিউ প্রাইম ধরে নিলাম। বাইরের গোলকে এই অবস্থায় কত আধান আছে, ক্যাপিটাল কিউ, এটা কোশ্চেনে বলে দেওয়া হয়েছে। ভেতরের গোলকে কত আধান থাকবে সেটা কিন্তু বলে দেওয়া নেই, সেটা আমরা ধরে নিয়েছি। এই কিউ প্রাইমটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এবার আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করব, তোমরা আগে নিজেরা ট্রাই করতে পারো, তারপরে আমার সলিউশন দেখতে পারো কিভাবে সলভ করব। একটা জিনিস এই জায়গা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ভেতরের গোলককে যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে এটা গ্রাউন্ডেড আছে, ভেতরের গোলকটা কিন্তু গ্রাউন্ডেড আছে। গ্রাউন্ডেড আমি লিখে দিলাম, গ্রাউন্ডেড মানে ভূমি সংযোগ রয়েছে, এটা ভেতরের গোলক। আর যে জিনিস বা যে বস্তু ভূমি সংযোগ থাকে তার বিভব শূন্য হয়। কি বললাম, যে বস্তু ভূমির সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে
তার মোট বিভব শূন্য হয়। আর এটাই কিন্তু এখানকার পাঞ্চ লাইন। তাই আমরা এটাও ধরে নিচ্ছি যে ভেতরের গোলকের বিভব আমরা শূন্য ধরলাম। তাহলে ভেতরের গোলকের অর্থাৎ ছোট গোলকের বিভব, ভেতরের গোলকের মোট বিভব যদি ভি হয় তাহলে ভি ইকুয়াল টু কি হবে, শূন্য হবে। দিস ইজ দ্য পাঞ্চ লাইন। এটাই আমাদের সাহায্য করবে আমাদের সমাধানে, ঠিক আছে। তো এবার দেখো, ভেতরের গোলকে বিভব তৈরি হবে দুটো জিনিসের জন্য। একটা, ভেতরের গোলকে নিজের ওপর আধান রয়েছে, তার জন্য পৃষ্ঠে একটা বিভব তৈরি হবে। কি বললাম, ভেতরের গোলকের উপর আধান আছে কিউ প্রাইম, এর জন্য একটা বিভব তৈরি হবে নিজের ওপর। আবার বাইরের যে গোলক আছে সেই গোলকের জন্য ভেতরের গোলকে কিন্তু একটা বিভব তৈরি হবে। আর দুটো বিভবকে যোগ করে দেবো, যোগ করে আমরা যোগফল কত পাবো, শূন্য পাবো। তাহলে আমরা দুটো গোলকের জন্য বিভব ধরে নিচ্ছি V1 প্লাস V2, ঠিক আছে, V1 প্লাস V2। এবার কোনটা কি আমি এই পাশে লিখে দিচ্ছি। V1টা কি, V1 হচ্ছে ভেতরের গোলকের নিজের বিভব, ভেতরের গোলকের নিজের আধানের জন্য বিভব, নিজের আধানের জন্য বিভব। আচ্ছা, ভেতরের গোলকের নিজের আধান কত আছে, কিউ প্রাইম, নিজের আধান আছে কিউ প্রাইম। আর ব্যাসার্ধ কত ভেতরের গোলকের, এ। তাহলে আধান বাই ব্যাসার্ধ এটাই কিন্তু ভেতরের গোলকের পৃষ্ঠের উপর বিভব এবং নিজের জন্য বিভব। নিজের পৃষ্ঠে ভেতরের গোলক যদি আমি হয়, আমার পৃষ্ঠে বিভব, আমার পৃষ্ঠে আধান আছে, তো আমার পৃষ্ঠে আধানের জন্য আমার পৃষ্ঠে একটা বিভব তৈরি হবে। সেই বিভবের ফর্মুলা হচ্ছে আধান বাই ব্যাসার্ধ। তাহলে ভেতরের গোলকের ওপর আধান আছে কিউ প্রাইম, ভেতরের গোলকের ব্যাসার্ধ এ, কিউ প্রাইম বাই এ, এটা হয়ে যাবে ভেতরের গোলকের নিজস্ব আধানের জন্য বিভব। বের করলাম কিউ প্রাইম বাই এ। তাহলে V2 কি, V2 হচ্ছে বাইরের গোলকের জন্য, বাইরের গোলকের জন্য ভেতরের গোলকে বিভব, ঠিক আছে। তো বাইরের গোলকের জন্য, অর্থাৎ বাইরের গোলকে আধান আছে সেটা কত, কিউ। তো এই কিউ আধানের জন্য এই বাইরের গোলকের যে আধান সেটা হচ্ছে কিউ। তো আমরা জানি বাইরের গোলকে যে আধান রয়েছে সেটা কিউ, এবং বাইরের গোলকের পৃষ্ঠে বিভব কত হবে, কিউ বাই বাইরের গোলকের ব্যাসার্ধ। এবার বাইরের গোলকের পৃষ্ঠে যে বিভব হয় ভেতরের যে কোনো বিন্দুতে কিন্তু সেই বিভবই হয়। তোমরা এটা পড়েছো, আমি এইখানে বোঝাচ্ছি, কোনো বস্তুর ভেতরের বিভব, কোনো গোলকের ফাঁপা গোলকের ভেতরের বিভব কত হয়, ফাঁপা গোলকের পৃষ্ঠে যে বিভব থাকে, সারফেসে যে বিভব থাকে, ভেতরের যে কোনো বিন্দুতে কিন্তু বিভব সেম হয়। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আবার বলছি, একটা ফাঁপা গোলকের পৃষ্ঠে যে বিভব হবে সেই বিভবটাই কিন্তু ভেতরের যে কোনো পয়েন্টে হবে। তাই এই যে বড় গোলকটা দেখতে পাচ্ছ, এই বড় গোলকের পৃষ্ঠে বিভব কত, পৃষ্ঠে বিভব হচ্ছে পৃষ্ঠের আধান কত হচ্ছে কিউ বাই ব্যাসার্ধ, এটা হচ্ছে পৃষ্ঠের বিভব। আর এই বিভবটাই কিন্তু ভেতরের যে কোনো বিন্দুতে হবে, অর্থাৎ এই ছোট গোলকের ওপরের পৃষ্ঠেও হবে। তা বাইরের গোলকের জন্য ভেতরের গোলকের পৃষ্ঠের প্রত্যেকটা বিন্দুতে বিভব কত হবে, সেটা বড় গোলকের পৃষ্ঠে যেটা বিভব হবে সেই বিভবটাই কিন্তু বড় গোলকের জন্য ভেতরের গোলকের পৃষ্ঠের উপর যে কোনো বিন্দুতে হবে। বোঝা গেল? এই জায়গাটা বুঝে গেলে বাস, আর কেউ তোমাকে আটকাতে পারবে না, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, আবার বলছি, বাইরের গোলকের পৃষ্ঠে যে বিভব হয় কিউ বাই বি, বাইরের গোলকের পৃষ্ঠের আধান বাই ব্যাসার্ধ, এই বিভবটাই কিন্তু ভেতরের যে কোনো পয়েন্টে হবে, অর্থাৎ ভেতরের গোলকের পৃষ্ঠেও হবে।
তাই আমি লিখেছি V2 হচ্ছে বাইরের গোলকের জন্য ভেতরের গোলকে বিভব। ঠিক আছে, তো আমরা পেয়ে গেছি V1 এর ভ্যালু, সেটা কত Q'/A। আমরা পেয়েছি V2 এর ভ্যালু, সেটা Q/B ইকুয়াল টু কত 0। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু Q' বের করা, তাহলে Q' ইকুয়াল টু হবে Q/B ইন্টু A। এটা ডান দিকে চলে যাবে, উপরে উঠে যাবে, তাহলে Q' কিন্তু পেয়ে গেলাম QA/B, অর্থাৎ ভেতরের গোলকে আধান কিন্তু পেয়ে গেছি, এবং সেটা কিন্তু বাইরের গোলকের আধান ইন্টু ভেতরের গোলকের ব্যাসার্ধ বাই বাইরের গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, তো এই হচ্ছে, এবং ভেতরের গোলকে যে আধান রয়েছে সেটা অবশ্যই কিন্তু নেগেটিভে এসছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা কিন্তু সলভ করতে পারলাম ভেতরের গোলকের আধানের পরিমাণটা, এবং আশা করি এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর এই যদি সিরিজের প্রত্যেকটা অঙ্ক তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাও, তাহলে আমি আরও পার্ট নিয়ে আসবো। তারপরে এই পার্টটা অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব শেষ হয়ে গেলে আমরা ধারক ধারকত্ব শুরু করব। তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব থেকে আরও একটা পার্ট আমি দেবো, তারপরে চলে যাব ধারক ধারকত্ব, তারপরে যে ইউনিটটা রয়েছে ইউনিট 2, এইভাবে আমরা চলতে থাকবো। যতদূর হয় তোমরা খুব ভালো করে ভিডিওগুলো দেখো, অঙ্কগুলো প্র্যাকটিস করো, ভাবো। ঠিক আছে, এই টাইপের অঙ্ক যদি কোথাও পাও অবশ্যই তোমরা করে নাও। তো আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও।